আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মন্ত্রিসভা থেকে ডক্টর মুরাদ হাসানকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন, বললেন বিএনপি নেতারা। জিয়া পরিবার নিয়ে অশ্রাব্য বক্তব্য সহ্য না করার হুঁশিয়ারি। ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করতে মৈত্রী দিবসে ভিডিও বার্তায় আহ্বান প্রধানমন্ত্রী। লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দিনভর টানা বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বিপাকে দিনমজুররা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ছিলেন জামালপুর ৪ আসনের সরকার দলীয় এই সংসদ সদস্য। বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুরাদ হাসান। সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন ডক্টর মুরাদ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরই মধ্যে রবিবার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। এমন প্রেক্ষাপটে সোমবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। ওবায়দুল কাদের জানান, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এরপর রাত ৮টায় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ডক্টর মুরাদকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দুপুরে আওয়ামী লীগের একটা মত বিনিময় সভা বলেছিলেন পার্টি অফিসে যে আজ সন্ধ্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের আজ সন্ধ্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত ৮টার সময় পৌঁছে দিয়েছি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মন গড়া বক্তব্যে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার 2 সিটির মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণতন্ত্র স্বাধীনতার শত্রুরা এখনো তৎপর, নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশে অশান্তি সৃষ্টি করে আজকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দেশে বিদেশে বাংলাদেশ বিরোধী চক্রান্ত যারা অব্যাহত রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে হাস্যকর বলেও মন্তব্য তার। খালেদা জিয়া না থাকলে নাকি আওয়ামী লীগ থাকবে না। আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেব আবল তাবল বকতে গিয়ে আজকে তিনি খেই হারিয়ে ফেলছেন। খেই হারিয়ে তার মুখে স্লিপ হয়ে গেছে। তিনি আসলে বলতে চেয়েছিলেন যে খালেদা জিয়া না থাকলে বিএনপি থাকবে না। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 ডিসেম্বর বিকেল 4টায় শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে না পাঠানোর অনুমতি দিলে
সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জিয়া পরিবারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানান বিরোধী নেতারা। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভাটি হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। জিয়া পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন V4 ডাক্তার ছিল নাকি আমি শুনেছি, ডাক্তারি পড়তে, ডাক্তার বোধহয়, এবং আমার সম্ভবত জামালপুরের সরষাবাড়ি, এবং এটাও শুনেছি সে নাকি ছাত্র দল করতে একসময়। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। ছাত্রলীগ পরে, আগে ছাত্র দল ছিল। জি, আমার কাছে শোনেন, সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে। প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে, কারণ আপনি প্রধানমন্ত্রী। এই দেশের মানুষের নিরাপত্তা, তার নিজের মর্যাদাকে রক্ষা করা এবং একই সঙ্গে এই ভয়াবহ মুক্তি যদি একজন দেশের একজন মন্ত্রী করতে পারে, তাহলে আপনার সরকারের অবস্থান কি আমরা জানতে চাই। টালবাহানা না করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দেওয়ার জোর দাবি জানান বিএনপি নেতারা। এই সমস্ত নোংরা লোকজনকে মন্ত্রিসভায় স্থান দিয়ে বাংলাদেশ সচিবালয়কে অপবিত্র করেছেন। আপনারা সচিবালয়কে অপবিত্র করেছেন, অন্যায়ের একটা ফ্যাক্টরি বানিয়েছেন, মিথ্যা করার একটা ফ্যাক্টরি বানিয়েছেন, চুরি করার একটা ফ্যাক্টরি বানিয়েছেন। এই সমস্ত বন্ধ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। আইনমন্ত্রী প্রতিদিনই পুঁথি পড়ে, আইনের পাতা পড়ে, আইন সম্বন্ধে তার যা কোনো জ্ঞান নেই। সরকারকে এক কথাই বলবো, তালবাহানা ছাড়েন, সোজা কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করবেন কি করবেন না। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও জানান বিএনপি নেতারা। এই গণতন্ত্র যিনি উপহার দিয়েছেন বাংলার মানুষকে, সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ওই পুরনো শহরে সেই স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে আজকে তাকে হত্যার পরিকল্পনা করছে। যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসার ঘাটতির কারণে যদি ওনার কোনো অঘটন ঘটে, তাহলে এই হত্যার দায় এই সরকারকে অবশ্যই নিতে হবে এবং এই সরকারের ভবিষ্যতে ইতিহাসের পাতায় তাদের তো ঘৃণার চোখে দেখা হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব অন্যায় অবিচারের প্রতিবাদ জানানোর আহ্বানও জানান বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আর কথা নয়, এবার সরকারের বিরুদ্ধে অ্যাকশনে নামবে বিএনপি। তিনি আরও বলেন, মন্ত্রিসভার সদস্যরা প্রতিনিয়তই শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন, তাই দলটির নেতাদের আদব কায়দা শেখানোরও ঘোষণা দেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস দাবি করেন, বিএনপির আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পরবর্তীতে ক্ষমা চেয়েও পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নইলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার জাইমা রহমান, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি যদিও রাজনৈতিক পরিবারের সদস্য, তার কোনো রাজনৈতিক আইডিওলজি নাই।
তিনি এই পেশায় একজন তরুণ পেশাদার, একজন মেধাবী ব্যক্তি, তাকে ঘিরে এই ধরনের মন্তব্য করার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নারীকে অপমান করা হয়েছে, আমাদের প্রত্যেকটি মাকে, আমাদের প্রত্যেকটি বোনকে অপমান করা হয়েছে। তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন, শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব অফহ্যান্ড একটা মন্তব্য একজন নারী সাংবাদিক সম্পর্কে করেছিল বলে তার সারা দেশে মামলা মোকদ্দমা হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। অথচ এমন একটা ঘটনা যেখানে নারী সমাজকে প্রশ্নবিদ্ধ করেছে, প্রত্যেকটি নারীকে অপমান করা হয়েছে, আমরা এখনো সুশীল এবং নারী সমাজ তাদেরকে কাউকে বেশি আগ্রহী দেখছি না। অপরদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন তিনি পরিস্থিতির শিকার হয়েছেন, এতে তার কোনো দোষ ছিল না। সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সারা দেশে চাঞ্চল্য তৈরি হয় এবং সমালোচনার ঝড় ওঠে। এই কথোপকথনের প্রতিক্রিয়ায় নায়িকা মাহি এ মন্তব্য করেন। আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার আমি নিজের কাছে, নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল? আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না। আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। এবং এটা ঠিক 2 বছর আগের একটা ঘটনা ছিল। এবং আমি বরাবরের মতোই সবসময় আমি আল্লাহর কাছে বলি যে আমি কষ্ট পেয়েছি, যার মাধ্যমে কষ্ট পেয়েছি কোনো না কোনো একদিন তার ঠিকই সেই রেজাল্টটা তিনি পেয়েছেন, এটা প্রমাণিত। আপনারা আমার হয়ে আমার জায়গায় থেকে চিন্তা করবেন যে আসলে আমি দোষী কিনা দোষী না। আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম। চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের ফোন আলাপে অশ্লীল কিছু থাকলে তা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি আইনজীবী রেজা ই রাকিব। আর নৈতিক স্খলনের অভিযোগে তথ্য প্রতিমন্ত্রীর অভিশংসন করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র জ্যোতির্ময় বড়ুয়া। কোর্ট ইনস্ট্রাকশন দেয় বা নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, বিটিআরসি তা খুবই সিরিয়াসলি সাথে এটাকে অ্যাড্রেস করে যতটুকু সম্ভব যাদের কাছে যোগাযোগ করে যারা এখানে সাথে স্টেক হোল্ডার আছেন, লাইক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম যারা তাদের সাথে যোগাযোগ করে এটা নামানোর জন্য যা করা দরকার তারা করে। বিটিআরসি যদি দেখে যে এটা নামানো উচিত, অবশ্যই বিটিআরসি নামাবে, অথবা সরকার থেকে বা ইন্টেলিজেন্স থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে বা কোর্ট থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, বিটিআরসি অ্যাজ পার ল যে ক্ষমতা যেটা আছে ওটা তারা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে যে বক্তব্য সেটা আসলে এতটাই কুৎসিত, সেটা একজন এমপি নয়, যে কোনো সাধারণ মানুষের মুখেও আসলে খুবই বেমানা। এবং এইটা প্রচার মাধ্যম যেভাবে প্রচার হচ্ছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংসদ সদস্য পদও খারিজ করা উচিত। আর তাছাড়া তার বিরুদ্ধে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অপরাপর মাধ্যমে যেভাবে এটি ছড়িয়ে পড়েছে অন্যান্য আইনগত ব্যবস্থাও নেওয়া উচিত। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার সংবিধান অমান্যকারী ও মিথ্যাবাদী বলেই দায়িত্বশীল ব্যক্তিরা যেমন খুশি তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় যুব অধিকার পরিষদের কাউন্সিলে যোগ দিয়ে জাতীয় সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। সর্বত্রই দুর্নীতির কথা উল্লেখ করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, সরকার ঘোষিত ন্যায্য সুবিধা পেতে মুক্তিযোদ্ধা কমান্ডারদেরও পদে পদে ঘুষ দিতে হয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে তাদের সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি দাবিও জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বক্তব্য রাখেন। সরকার সংবিধানকে স্বীকার করে না, সেই সরকার সত্যকে স্বীকার করে না, তাদের কি বলে? তার প্রতারক, মিথ্যাবাদী। আপনারা যদি সবাই সম্মিলিত হয়ে আন্দোলনটা না করেন, আমি আমার পেনশন পাই না অতটুকুই, আপনাদের গণতন্ত্র কবর হয়ে
ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। ঢাকা দিল্লি অংশীদারিত্ব পরিপক্ক হয়েছে, গতিশীল ও কৌশলগত আকার নিয়েছে, যা সার্বভৌমত্ব, সমতা, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে বলেও মন্তব্য তার। মৈত্রী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। Our partnership is not confined to the treaties, MOUs, bilateral agreements that provide the formal structures for our working relations. Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive, and strategic shape, and is based on sovereignty, equality, trust, and mutual respect. The core of the bilateral relationship now needs to concentrate on people-to-people contact, trade, business, and connectivity. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো বুলেট খরচ না করেই ভারতের সাথে বড় বড় সমস্যার সমাধান করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে। সম্পর্কের এই ধারাবাহিকতায় তিস্তার মতো অমীমাংসিত বিষয়গুলোর ব্যাপারে আশাবাদী বলে জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশ ভারত মৈত্রী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাধীনতার 50 বছর ও বাংলাদেশকে ভারতের স্বীকৃতির 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারতের সমস্যা সমাধানের প্রক্রিয়া বিশ্বের জন্য একটি মডেল। ভিসা ছাড়াই দুদেশের মানুষের যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। ভারত বাংলাদেশের সম্পর্ক যতগুলো মোটামুটি বড় সমস্যা আমরা সমাধান করেছি, সেইটা পৃথিবীকে বোঝায়। মুসলমান অধ্যুষিত অধিকাংশ দেশেই শুধু মারামারি, কাটাকাটি, ইয়েমেন এন্ড সৌদি দেখেন, যেগুলো দেখেন সেখানে সবসময় সংঘাত, আর আমরা এখানে একটি বুলেট খরচ করি নাই। এদিকে বাংলাদেশ ভারতের বন্ধুত্বের 50 বছর পূর্তির মৈত্রী দিবস উপলক্ষে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। We have set examples of resolving long-standing issues through mutual cooperative efforts and spirit of goodwill, like Ganges Water Sharing Treaty, Land Boundary Agreement, and many more. But there are still issues like Tista water sharing that we hope to resolve also through spirit of goodwill and cooperation. গত 50 বছরে বাংলাদেশের স্বাধীনতা এই অঞ্চলের জন্য একটি বড় অর্জন বলেও মন্তব্য করেন ভারতীয় হাই কমিশনার। Today, our countries are the closest of partners in the political, diplomatic, commercial, economic, developmental, cultural, security, and even people-to-people fronts. পরে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। লঘুচাপের প্রভাবে অসময়ের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যানবাহন সংকট আর রাস্তায় পানি জমায় ভোগান্তি বেড়েছে আরও। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুররা। সন্ধ্যার দিকে রাজধানীতে বৃষ্টি কমলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো দেখা নেই সূর্যের। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তৈরি হয়েছে লঘুচাপ। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো মুষলধারে। অসময়ের বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। বিভিন্ন সড়কে পানি জমায় স্কুলে ও কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। যারা নর্মাল জীবনযাপন করে তাদের জন্য সমস্যাটা বেশি। যাদের কাছে প্রাইভেট কার আর আপনার নিজস্ব গাড়ি আছে, যানবাহন আছে, তাদের কাছে সমস্যাটা কম। যাদের ছাতা নাই তাদের তো কষ্ট হইতেছে, গাড়ি গুড়ি কম আছে। বৃষ্টি হওয়ার কারণে যে বাসগুলো নিয়মতান্ত্রিকভাবে চলছে না, যে কারণে আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি এমনিতেই তো হাফ পাস হওয়ার পর থেকে বাসওয়ালারা আমাদের খুব একটা নিতে চায় না, আর এখন তো আরও নিচ্ছে না। বৃষ্টিতে অনেক সমস্যা হইতেছে, বৃষ্টি লেগে যাইতে পারি না, বাস পাই না, রিক্সা পাই না। আমাদের সাধারণ পাবলিক বাসে করে যেতে হয়, সেই দিক দিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয় বৃষ্টিতে ভিজে। আর জীবিকার তাবিকে, জীবন বাঁচার তাবিকে আমাদের মাঠে নামতে, রাস্তায় নামতেই হবে। একটানা বৃষ্টির মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুরিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই অনেকেই বেরিয়েছেন কাজের সন্ধানে। ঠান্ডা লাগে, গাড়ি চালাইতে সমস্যা। বৃষ্টিতে সমস্যা তো ঠান্ডা, আর মানুষজন তো চলাফেরার সমস্যা।
এখন যেতে যাওয়া আসি কষ্ট, টাকা পয়সার কষ্ট। রাজধানীতে গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে 76 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গলবার থেকেই স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া। আগামীকাল অনওয়ার্ডে বাংলাদেশ অঞ্চলে এই বৃষ্টিপাতের ধারা এবং বৃষ্টিপাতের পরিমাণ দুটোই কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিন থেকেই অর্থাৎ আগামী পরশু দিন থেকেই সারা বাংলাদেশের আবহাওয়া মোটামুটি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায়ও। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ট্রাক চাপায় গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থী মাহদি হাসান লিমন হত্যার বিচার সহ সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে মিরপুরে বেগম রোকেয়া সড়কে বিশ্ববিদ্যালয়টির সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 3 ডিসেম্বর রাতে বিমানবন্দর সড়কে মোটরসাইকেলে আরোহী মাহদি হাসান লিমনকে একটি ট্রাক চাপা দেয়। এতে তার মৃত্যু হয়। লিমন গ্রিন ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা কফিন মিছিল করে। মিছিলটি শেওড়াপাড়া থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর হয়ে আবারও গ্রিন ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়। এদিকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানী রামপুরাতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হবিগঞ্জ, লালমনিরহাট ও পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস আজ। ৭১-এর এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। পরে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ শাহজাহান মিয়া সহ মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। কিন্তু স্বাধীনতার 50 বছরেও হবিগঞ্জের অবহেলিত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও বীরাঙ্গনাদের তালিকা প্রকাশ করা হয়নি। রাজাকার মুক্ত বাংলাদেশের দাবি জেলার মুক্তিযোদ্ধাদের। এদিকে ৭১-এর এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল লালমনিরহাটও। পাক হানাদাররা রেলওয়ে, রিকশা স্ট্যান্ড ও বর্তমানে বিডিআর ক্যাম্পে ব্রাশ ফায়ার করে হত্যা করে লাশগুলো ফেলে দিয়ে গিয়েছিল যত্রতত্র। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের অধীনে জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধ করে বিজয় নিশ্চিত করেন। ৭১-এর দিনে শত্রুমুক্ত হয় পটুয়াখালীর কলাপাড়াও। কিন্তু স্বাধীনতার 50 বছরেও কলাপাড়ায় কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের অংশ হিসেবে দেশের তৃণমূল মানুষের কাছে পৌঁছে গেছে প্রযুক্তির আশীর্বাদ। জেলায় ই-সেবা কেন্দ্র, ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ অগণিত সেবা মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করেছে। বিভিন্ন জেলা ঘুরে সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নের অগ্রগতি নিয়ে শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে রূপকল্প 2021-এ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ এই 13 বছরে প্রধানমন্ত্রী ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শিতায় প্রযুক্তি খাতে এগিয়েছে অনেক দূর। প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতেও গড়ে তোলা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। পাঠ্য বইয়ের পাশাপাশি বিষয় সংশ্লিষ্ট তথ্য, ছবি ও ভিডিও থেকে শিক্ষা নিতে পারছে ছাত্রছাত্রীরা। পাঠ্য বই লেখা থাকার কারণে জাস্ট আমরা ধারণাটা পেতে পারি। প্রজেক্টরের 3D ক্লাসের মাধ্যমে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি। ডিজিটাল ক্লাসে আমাদের ইংরেজি ক্লাস করানো হয়, আইসিটি ক্লাস করানো হয়, আইসিটির বিভিন্ন তথ্য আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানো হয়। প্র্যাকটিক্যালি দেখব এবং আমি শিখব, এটার জন্য মাল্টিমিডিয়া ক্লাসটা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের 300টি সংসদীয় আসনের জন্য মাধ্যমিক পর্যায়ে 300টি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শেখ রাসেল স্কুল অফ ফিউচার স্থাপনের কাজ চলছে, যেখানে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ড, 3D প্রিন্টার, আরডুইনো স্টার্টার কিট, রোবোটিক্স ইনস্ট্রুমেন্ট, প্রোগ্রামেবল প্লেয়িং ইনস্ট্রুমেন্ট ও VR গিয়ার সহ নানা উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই উদ্ভাবনী প্রযুক্তির সাথে পরিচিত করে তোলা হবে। 25 সালের মধ্যে আমরা আরও 27,000 আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করব। আরও 300 নতুন করে স্কুল অফ ফিউচার স্থাপন করব। রোবোটিক্স, অগুমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ব্লকচেইন নিয়ে আমাদের শিশু কিশোররা তারা গবেষণা করবে, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে বড় হবে।
এই লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের জন্য কাজ করছেন। উপজেলা পর্যায়ে সরকারি সেবাগুলোকে ডিজিটালাইজ করা হয়েছে। ৮,০০০-এর বেশি ডিজিটাল সেন্টার থেকে ৩০০-রও বেশি সেবা পাচ্ছে মানুষ। ডিজিটাল সেন্টার থেকে সহজে পাওয়া যাচ্ছে জন্ম, মৃত্যু, ভূমি উন্নয়ন কর ও নামজারির সনদ, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের আবেদনও করা যাচ্ছে অনলাইনে। জমি খারিজ করা, তারপরে জন্ম নিবন্ধন, এসব করতে আমরা এখানে অনেক ধরনের সুবিধা পাই। একটা খারিজ করার জন্য 10,000 12,000 করে টাকা আমাদেরকে দালালের হাতে দিতে হতো, তারপরেও অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতে হতো। এখানে কেবলমাত্র 1150 টাকা দিয়ে আমরা খারিজ করে নিয়ে চলে আসতে পারতেছি। আর কোনো পয়সা আমাদেরকে এক্সট্রাভাবে দিতে হয় না, কোনো হয়রানি হতে হয় না, কোনো ঝামেলায় পড়তে হয় না। শুধু তাই নয়, নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করে স্বাবলম্বী হতেও ডিজিটাল সেন্টারকে কাজে লাগাচ্ছেন অনেকে। আমাদের ওয়েবসাইটে আছে www.gramerhat.com, এটাতেও হয় এবং অনলাইনে যদি অর্ডার দেয় এটা আমরা ওই কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিই। আমাদের 8,000 ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে 16,000 তরুণ তরুণীর মাধ্যমে 1 কোটিরও বেশি মানুষ প্রতি মাসে কিন্তু সেবা গ্রহণ করছে। আরও প্রায় আমাদের 700 মতো ইউনিয়ন বাকি ছিল, সেখানেও আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যাচ্ছি, আগামী 1 বছরের মধ্যে হবে। আর 100 মতো ইউনিয়ন আছে যেগুলো অত্যন্ত দুর্গম, সেখানে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা কানেক্টিভিটি দিচ্ছি। আপনার বাড়ি থেকে আপনি 2 কিলোমিটারের মধ্যে যাতে সরকারের একটা ডিজিটাল সেন্টার আপনি পান, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তবে এসব ডিজিটাল সেবাকে আরও কার্যকর ও জনপ্রিয় করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। একসময় বিদ্যুৎও ছিল না এই এলাকাগুলোতে, আর এখন পৌঁছে গেছে ইন্টারনেট সেবা। এর মাধ্যমে শুধু নাগরিক সুবিধাই বাড়েনি, উদ্যোক্তারাও বদলে নিয়েছেন নিজেদের ভাগ্য। আর এভাবেই ক্রমেই বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা সবার। শিহাব হোসেন, বাংলা ভিশন, পবা, রাজশাহী। করোনায় গত একদিনে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে মোট মৃতের সংখ্যা 28,005 জন। 24 ঘন্টায় 19,237টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 277 জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,77,720 জন। নতুন সুস্থ 326 জন, মোট সুস্থের সংখ্যা 15,42,600 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.44, সুস্থতার হার 97.77 এবং মৃত্যুর হার 1.78। মারা যাওয়া 4 জনের মধ্যে ঢাকা বিভাগে 2 জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের হাতে ওভারফ্লো ভ্যাকসিন আছে। এরই মধ্যে 7 কোটি মানুষকে সিঙ্গেল এবং 4 কোটি মানুষকে ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনে জমি নেওয়া হয়েছে। 2-4 দিনের মধ্যেই বিদেশিদের সাথে এ বিষয়ে চুক্তি হবে। রাজধানীতে একটি ইংরেজি দৈনিকের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনায় সংক্রমিতরা হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন বলেই দেশে মৃত্যু হার কম। বিভিন্ন দেশের মতো 60 ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। করোনার 1.5 বছরে মানুষ বাইরে যেতে পারেনি, দেশেই চিকিৎসা নিয়েছে। এটাই প্রমাণ হয় দেশেই ভালো চিকিৎসা সম্ভব, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিন এখন আমাদের কাছে বলতে পারেন যে ওভারফ্লো করতেছে ভ্যাকসিন। এখনো আমাদের হাতে 4 কোটি ভ্যাকসিন আছে। আমরা 7 কোটি ভ্যাকসিন ফার্স্ট ডোজ দিয়ে ফেলেছি প্রায়, এবং 4 কোটি ডোজ ডাবল ডোজ হয়ে গেছে, এবং এখন ভ্যাকসিনের কর্মকাণ্ড চলমান আছে। আমরা ভ্যাকসিন প্রোডাকশনের কাজও আমি যেটা বললাম চলমান আছে। প্রিয় ব্যক্তিজন, আমাদের সাবেক প্যারাডাইস ও পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক দুর্নীতির তদন্ত সংস্থা BFIU ও পুলিশের অপরাধ তদন্ত সংস্থা CID-কে কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। আগামী 9 জানুয়ারি প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AK-M জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল কাইয়ুম, দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AK-M আমিন উদ্দিন মানিক। কর ফাঁকি দিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়া, আইন অমান্য করে দেশের টাকা বিদেশে পাচার ও অবৈধ আয়ে বৈধ ক্ষমতার মালিক হওয়া নিয়ে 2016 সালের এপ্রিলে পানামা পেপারস নামে দুর্নীতির সংবাদ আসে বিশ্ব গণমাধ্যমে। আদালত সবাইকে শুনে কাগজপত্র ঘেটে দেখেছি।
ঢাকা সিএমএইচে অনন্ত সমরে ভাস্কর্য ও অন্যান্য স্থাপনা উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে সিএমএইচ পরিদর্শন ও নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্য সহ নতুন 4টি স্থাপনা উদ্বোধন করেন সেনাপ্রধান। নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেশিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার এবং লেজার ভিশন কেন্দ্র। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারির সময় চিকিৎসা দেয় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতিতে সিএমএইচে অনন্ত সমরে ভাস্কর্যটি নির্মিত হয়েছে। অ্যানেস্থেশিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র সিএমএইচের চিকিৎসা সেবা আরও আধুনিক ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার কার্যক্রম কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি পক্ষে সাফাই সাক্ষী সহ যুক্তিতর্কের কার্যক্রম শুরু হয়। 14 আসামি সাফাই সাক্ষী দেবে না বলে লিখিত বক্তব্য পেশ করে, দাবি করে নির্দোষ হিসেবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল্লাহ আলম জানান, মঙ্গলবার বক্তব্য নেওয়া হবে নন্দদুলালের। প্রদীপের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তাদের বেশিরভাগ ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার আসামি বলে দাবি করেন তার আইনজীবী, কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এর আগে বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামিকে সোমবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়ন শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শঙ্কর কুমার এ রিমান্ড দেন। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে 3 দিনের মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বুধবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে র্যাব, পরে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে। সিটি গেটে জাতির পিতার মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে 3 থানায় 3টি এজাহার জমা হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের বাবা AFM আফজাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধার সাঘাটার ফলিয়াদিঘর গ্রামের পারিবারিক কবরস্থানে সোমবার সন্ধ্যায় চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে বাদাসর ফলিয়াদিঘর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। রবিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তার মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দাবি আবারও ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল JSD এর সভাপতি আসম আব্দুর রব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়োজনে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এইসব কথা বলেন। গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি রকুনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব সহ অন্যরা। বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সিলেট বিভাগের 55টি বিদ্যালয়ে গ্রাফিক নোবেল মুজিব এর 2200 কপি বিতরণ করেছে মোবাইল ফাইন্যান্স সেবা প্রতিষ্ঠান বিকাশ। সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগের কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বিশ্ব সাহিত্যিক কেন্দ্রের ট্রাস্টি আব্দুল নূর তুষার। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই উপলক্ষে আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নেতৃত্বে সাইকেলিং শোভাযাত্রা বের হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান সহ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয় সুবর্ণ জয়ন্তীতে র্যাঙ্কস বিজয় উৎসব ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বাংলা মোটরের নিজস্ব শোরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক মিস বিনাস হোসেন। উপস্থিত ছিলেন মার্কেটিং, রিটেল সেলস, কর্পোরেট সেলস সহ কোম্পানির সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজয় দিবস উপলক্ষে র্যাঙ্কস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের উৎসব অফারের ওপরেও রাখা হয়েছিল বিশেষ ডিসকাউন্টের সুবিধা। প্রতিষ্ঠার 15 বছর পূর্তি উপলক্ষে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে স্কয়ার হসপিটাল কর্তৃপক্ষ। বিকেলে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ জানান অর্ধশতাধিক কোভিড রোগী ও তাদের স্বজনরা। এ সময় ডাক্তার রায়হান রব্বানী করোনা চিকিৎসায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণ স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দক্ষ কমিউনিটি প্যারামেডিক্সের প্রয়োজনীয়তা অপরিহার্য। এই বিবেচনায় দক্ষ জনবল তৈরি এখন সময়ের দাবি। সোমবার স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এ তথ্য তুলে ধরেন বেসরকারি সংস্থা আস্থা সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ডাক্তার জাফর আহমেদ হাকিম। তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যকর্মী চাহিদা পূরণে দক্ষ প্যারামেডিক্স তৈরি এবং তাদের দরকারি সুবিধা নিশ্চিতের দাবি জানান আলোচকরা। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। মন্ত্রিসভা থেকে ডক্টর মুরাদ হাসানকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয় এই সিদ্ধান্ত, জানালেন ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন, বললেন বিএনপি নেতারা। জিয়া পরিবার নিয়ে অশ্রাব্য বক্তব্য সহ্য না করার হুঁশিয়ারি। ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করতে মৈত্রী দিবসে ভিডিও বার্তায় আহ্বান প্রধানমন্ত্রী। লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দিনভর টানা বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বিপাকে দিনমজুররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।